দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান কিংবা পরবর্তীতে একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের মালিক হতে চান। অর্থাৎ যে বিষয়টি নিয়ে প্রবাসীরা দীর্ঘদিন ধরে কথা বলেছে, তারা নানা কর্মসূচি নিয়েছে, নানা দেন দরবার করেছে, সেই বিষয়টি এখন শুরু হয়ে গেছে। গত 3 অক্টোবর থেকে বাংলাদেশের যে কয়টি কনসাল জেনারেল অফিস আমেরিকায় আছে সেখানে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন শুরু হয়েছে। অর্থাৎ আপনি জাতীয় পরিচয়পত্র কিংবা এনআইডি পেতে হলে এখন আর বাংলাদেশে যেতে হচ্ছে না, আমেরিকাতে বসেই আপনি এটি করতে পারছেন। এবং এই কার্যক্রমের নানা প্রাসঙ্গিকতা নিয়ে আমরা আজকে কথা বলার জন্য আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হককে। মোজাম্মেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং দর্শক যারা দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখানো আছে, এই নাম্বারে টেলিফোন করে আপনারাও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন করতে চান সেটি করার সুযোগ রয়েছে। আমাদের TVN24 এর ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব বাংলাদেশের কনসাল জেনারেলের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। শুরুতেই আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হলো 3 অক্টোবর থেকে এটি শুরু হয়েছে, কিন্তু আরেকটা ডেটের কথা সবার মাথায় আছে, সেটি হলো 31 অক্টোবর। সবাই বলছেন 31 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে, বোধহয় এরপর দেওয়া হবে না। 3 অক্টোবর থেকে 31 অক্টোবর মাত্র 28 দিনের জন্যই কি এটি, নাকি জাতীয় পরিচয়পত্রের বিষয়টি আসলে 3 অক্টোবর শুরু হয়েছে, এটি চলমান থাকবে? ধন্যবাদ প্রশ্নটির জন্য। এটাও আমরা কনফ্রন্ট করছি বেশ কিছুদিন যাবত, বিশেষ করে মধ্য অক্টোবরের পর থেকে, যে 31 অক্টোবরের পর থেকে সম্ভবত এনআইডি সেবাটা বন্ধ হয়ে যাবে, যেটি সঠিক নয়। আমরা যেমন বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি, যেমন পাসপোর্ট সেবা দিয়ে থাকি, আমরা নো ভিসা রিকোয়ারমেন্ট সেবা দিয়ে থাকি, এরপর পাওয়ার অফ অ্যাটর্নি সেবা দিয়ে থাকি, অন্যান্য যেসব সেবা দিয়ে থাকি ওগুলো যেরকম চলমান থাকবে, এনআইডি কার্যক্রমটাও বছরের পর বছর চলমান থাকবে। তবে একটা বিষয় সত্যি যে 31 অক্টোবরের মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব স্যার এসেছিলেন। স্যার যেটা বলেছিলেন আমার যতটুকু মনে পড়ে, বা আমরা বিভিন্ন পত্রিকা, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যমে দেখেছি, যে 31 অক্টোবরের মধ্যে ভোটার হালনাগাদ হবে। অর্থাৎ আগামী নির্বাচনে যে ভোটার লিস্টটা তৈরি হবে সেটা হচ্ছে 31 অক্টোবর যে ভোটার হালনাগাদ হবে, ভোটার লিস্ট, সেটার ভিত্তিতেই হবে। এই জন্যই এই বিষয়টা এমন ভাবে ছড়িয়েছে যে 31 অক্টোবরের পর থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম বা জাতীয় পরিচয়পত্রের যে প্রদানের বিষয়টি সেটি বন্ধ হতে পারে, সেটা সঠিক নয়। এটি চলমান থাকবে, আবহমান মানে কনসুলেট যতদিন থাকবে, বাংলাদেশি নাগরিক এখানে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটি চলমান থাকবে। তার মানে একটা বিষয় পরিষ্কার যে এখন পর্যন্ত যে সিদ্ধান্তটা নেওয়া আছে সেটা হলো 31 অক্টোবর এর মধ্যে যারা এনআইডি পাচ্ছেন তারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা আছে, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে ভোট দিতে পারবেন। এর পরবর্তীতে যারা এনআইডি করছেন তারা এইবার ভোট দিতে পারছেন না। নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি, হালনাগাদ হবে হচ্ছে 31 অক্টোবর 2025, এবং এই হালনাগাদকৃত ভোটারের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। যদি এটা ধরি তাহলে এটা সত্যি যে 31 অক্টোবরের মধ্যে যারা ভোটার হতে পারবেন, জাতীয় পরিচয়পত্র পাবেন, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের জন্য উপযোগী হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন তো চলে আসে যে 3 অক্টোবর থেকে আজকে 23 অক্টোবর, এই 20 দিনে আপনারা কি পরিমাণ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে পেরেছেন, এবং আগামী যদি আরো 8 দিন 9 দিন আমরা ধরি, অর্থাৎ তারাই তো আসলে ভোট দিতে পারছেন, সেই সংখ্যাটা কেমন হতে পারে? আমরা প্রতিদিন প্রায় 110 জনের উপর আমরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করছি। এবং শুধু এটি শেষ না, আপনি জানেন যে আমাদের অফিস শুরু হয় 9:30-তে, আমরা প্রায় 9টা থেকে কার্যক্রমটা শুরু করি, যদি আমাদের অফিস শুরু হয় 9:30-এ। আমাদের কার্যক্রম এখানে দৃশ্যত শেষ হয় 6টা 6:30টায়, আমাদের অফিস যদি 5:30টায় শেষ। এরপরে আমাদের স্ক্যানিং এর একটা বিষয় থাকে, প্রতিটা নাগরিকের তথ্যগুলো আমাদের স্ক্যান করে নির্বাচন কমিশন ওয়েবসাইটে আপলোড করতে হয়। এটি করতে প্রায় 7-8 মিনিট লেগে যায়। সুতরাং অফিস আওয়ারের পরে আমাদের প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা আমাদের এক্সট্রা সময় লাগছে এগুলাকে আপলোড করতে, স্ক্যান করে আপলোড করার জন্য। আমরা এখন পর্যন্ত প্রায় 2000-এর উপর
অনলাইনে প্রসেস করেছি এবং যেগুলো নির্বাচন কমিশনকে ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি ফার্দার ভেরিফিকেশনের জন্য। তবে একটি বিষয় আপনার মাধ্যমে সবাইকে, প্রবাসী আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন তাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যে ইতিমধ্যে যারা অনলাইনে আবেদন করে ফেলেছে, এমবেসিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং আইডি দেওয়ার আগেই কিন্তু নির্বাচন কমিশন শুধুমাত্র প্রবাসীদের আগামী নির্বাচনে ভোটার করার লক্ষ্যে তাদের যে ভেরিফিকেশন যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এমবেসিতে যারা এখন আসেন নাই কিন্তু অনলাইন আবেদন করেছেন তাদেরটাও শুরু হয়ে গেছে। তার মানে অনেকের কাছে যদি প্রশ্ন থাকে, আপনারা শেষ পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের মনি এইসবগুলো ফর্মালিটিস গুলো শেষ করার পর তাদের যে আবেদনপত্র সেটি স্ক্যান করে পাঠানো যদি নাও হয়, এর মধ্যে তাদের প্রসেস শুরু হয়ে গেছে। তারা এই অনিশ্চয়তার মধ্যে থাকার দরকার নেই যে আপনারা পাঠানো না হলে তারা আসলে ভোটার হতে পারছেন না। ব্যাপারটা ঠিক সরাসরি এরকম না, আমি একটু অন্যভাবে বলি। যারাই অনলাইনে আবেদন করে ফেলেছেন, আপনি জানেন 31শে অক্টোবরের মধ্যে অনেকে, অ্যাটলিস্ট আমরা আপনাকে বলেছি যে 31শে অক্টোবরের মধ্যে প্রতিদিন হচ্ছে যে 50 জন হচ্ছে অনলাইনে যারা রেজিস্টার্ড হয়েছেন তারা হচ্ছে, আর 50 জন হচ্ছে ওয়াকিং। তো 50 যারা যে 50 জন ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তারা তথ্য কিন্তু এটা নির্বাচন কমিশনের কাছে চলে গেছে। নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার করার লক্ষ্যে, সর্বোচ্চ সংখ্যক প্রবাসী যেন আগামী নির্বাচন ভোট দিতে পারেন সেই লক্ষ্যে তাদের পূরণকৃত ফর্ম যেটা অনলাইন রেজিস্ট্রেশন করেছে ওটার ভিত্তিতেই তাদের বাংলাদেশে যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে, যারা বাংলাদেশের কন্ট্যাক্ট পয়েন্ট দিয়েছেন, আমি বলে নিই যে দ্বিতীয় পেজ যেটা আছে সেটা কিন্তু বাংলাদেশে একজন কন্ট্যাক্ট পয়েন্টের নাম দেওয়ার কথা এবং ফোন নাম্বার দেওয়ার কথা। যারা ইতিমধ্যে দিয়েছেন তারা ইতিমধ্যে দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিস দেওয়ার আগেই তারা কিন্তু তাদের যে কন্ট্যাক্ট পয়েন্ট তাদের সাথে নির্বাচন কমিশনের থানা অফিস থেকে, উপজেলা অফিস থেকে কিন্তু যোগাযোগ করছে, বিভিন্ন ধরনের তথ্য চাওয়া হচ্ছে। যেমন ধরুন প্রত্যেকের কাছেই কিন্তু বাংলাদেশের উপজেলা নির্বাচন অফিসার যিনি আছেন ইনি কয়েকটা জিনিস চেয়েছেন। একটা হচ্ছে হলো ওনার বার্থ সার্টিফিকেটটা, আরেকটা হচ্ছে ওনার পাসপোর্টের কপি, অথবা যদি পাসপোর্টের কপি না থাকে তাহলে যে বাংলাদেশে আমেরিকাতে যেসব বাংলাদেশি আমেরিকান বাস করে 3 জন যাদের এনআইডি আছে তারা যদি প্রত্যয়ন করেন উনি বাংলাদেশি, ওই সার্টিফিকেটটা। এরপর হচ্ছে হলো ওনার বাবা মার পরিচয়পত্র, যেমন পাসপোর্টের কপি থাকতে পারে, এনআইডির কপি থাকতে পারে, জাতীয়তার যদি এগুলো না থাকে জাতীয়তার ন্যাশনালিটি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন এইটা। এরপর উনি যে বাংলাদেশে একটা অ্যাড্রেস দিয়েছেন, যে অ্যাড্রেস উনি ভোটার, ওই অ্যাড্রেসের বিপরীতে যে ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল অথবা পানির বিলের কপি, এগুলোকে ওনাকে কিন্তু নির্বাচন কমিশনকে যদি প্রোভাইড করে থাকেন বা প্রোভাইড করতে হবে প্রত্যেককে উপজেলা নির্বাচন অফিস থেকে যোগাযোগ করলে, এরপরেই কিন্তু ভেরিফিকেশনটা শেষ হবে। যখন নিশ্চিত হবে উপজেলা মানে রুট লেভেলে যে এই ব্যক্তিটা যে অ্যাড্রেসটা দিয়েছেন এবং যে ব্যক্তি সম্পর্কে তথ্যগুলো তাদের কাছে যদি যাচাই বাছাই শেষে দেখা যায় যে সমস্ত তথ্য সঠিক, এরপরে উনি কিন্তু জাতীয় পরিচয় প্রাপ্তির জন্য এলিজিবল। ওকে, অনেক লম্বা একটা প্রসেস, আমরা জানি যে এটার জন্য সময় লাগতে পারে, কিন্তু হাতে সময় খুব কম আছে। আমি আপনার কাছে আসবো সেই বিষয়টি নিয়ে। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, এখন কথা শোনা যাচ্ছে? জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। জি জুয়েল ভাই, প্রশ্ন হলো ওই যে ভোটার নিবন্ধন করতে ওইটা কি কি ডকুমেন্ট লাগবে বা ফিস কিরকম, কোনো ফিস আছে নাকি, ওইটার ব্যাপারে জানার ছিল। আর যদি বাংলাদেশি আইডি কার্ড থাকে তাইলে কি মানে এটা কি আবার করতে হবে নাকি বুথ দিতে হলে না এটাই চলবে? মানে এনআইডির কথা বলছেন? বাংলাদেশে এনআইডি আছে? জি জি। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। দুটো প্রশ্ন আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন কনসাল জেনারেল। সেটি হলো যে একটা হলো কোনো ফি দিতে হবে কিনা, কি কি ডকুমেন্টস লাগবে, এবং দ্বিতীয় হলো যদি এনআইডি থাকে তাহলে কি আবার নতুন করে করার বিষয় আছে কিনা। সুখবর হচ্ছে এনআইডি পেতে কাউকে কোনো ফি দিতে হচ্ছে না। কনসুলেটে সরাসরি কেউ আসতে পারে এবং আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আমাদের কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, এবং লিঙ্কটা কিন্তু দূতাবাসের লিঙ্কটা, এটা হচ্ছে নির্বাচন কমিশনের লিঙ্ক। ওই লিঙ্কে যে আপনাকে যেসব ইনফরমেশন গুলো চাইবে সবগুলো আপনাকে অনলাইনে পূরণ করতে হবে, সেটি একটা বিষয়। অনলাইনে পূরণ করার পর আপনি যখন যেসব তথ্যগুলো দিয়ে দিলেন এরপর আপনাকে কনসুলেটে আসতে হবে। এখন কনসুলেটে আসার সাথে আপনার কি কি জিনিস আনতে হবে, কতগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় কাগজ বা ডকুমেন্ট যেটা বলি আমরা, সেটা হচ্ছে যে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করেছেন সেটির প্রিন্টেড কপি, একটা ছবি, আপনার পাসপোর্ট সাইজের ছবি, এরপর হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট, 17 ডিজিটের অনলাইন ভেরিফায়েবল বার্থ সার্টিফিকেটটা লাগবে।
এবং আপনার যদি বাংলাদেশি পাসপোর্টের কপি থাকে সেটি মেয়াদ উত্তীর্ণ হতে পারে, মেয়াদ সম্বলিত হতে পারে, অথবা বাংলাদেশের আমেরিকাতে বসবাসরত 3 জন বাংলাদেশি নাগরিক যাদের এনআইডি আছে তারা যদি প্রত্যয়ন করে যে আপনি বাংলাদেশি নাগরিক, সেটিও হলেও চলবে। এবং আরেকটা জিনিস যেটা লাগবে অত্যাবশ্যকীয়, সেটা হচ্ছে আপনার বাবা মার এনআইডি কপি যদি থাকে এনআইডি কপি দিবেন, অথবা বাবা মার জন্ম সনদের সার্টিফিকেট দিতে পারেন, অথবা বাবা মার পাসপোর্টের কপি দিতে পারেন। বাবা মা যদি মারা যায় তাহলে হচ্ছে তাদের কি বলে ডেথ সার্টিফিকেটটা দিতে পারেন। এগুলো লাগবে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। জি। আর আরেকটা জিনিস যেটা বললেন যে ওনার সম্ভবত যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করেন তাদের স্মার্ট কার্ড, এনআইডি স্মার্ট কার্ডও আছে। আর ধরেন প্রথম দিকে যেটা লেমিনেটেড যেটা ছিল যে কার্ডটা, দুইটা একই, যার দুটো কার্ডের একটি আছে সেই এলিজিবল ভোটারের জন্য। কারণ নাম্বার যেটা আছে নাম্বারটা চেনে, আপনি স্মার্ট কার্ড পান না পান, আপনার লেমিনেটেড কার্ড থাকুক না থাকুক, দুইটার একটা যেই থাকবেন উনি ভোটার, উনি বাংলাদেশের জাতীয় পরিচয় মানে পত্রধারী ব্যক্তি। এবং আপনি ভোট দেওয়ার জন্য উপযুক্ত, কি পদ্ধতিতে ভোট দেবেন সে বিষয়টি নিয়ে আমরা একটু পরে প্রশ্ন করে জেনে নেব। যেহেতু আপনার এনআইডি থাকলে দ্বিতীয়বার এনআইডি করার চেষ্টা করার কোনো দরকার নেই এবং সেই কাজটি আপনারা করতে যাবেন না। আমরা এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলি, যার একটি এনআইডি আছে উনি যদি ভুলবশত করে থাকেন দ্বিতীয় এনআইডি নেয়ার বা নিয়েও যদি ফেলেন, তখন কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এটা ভুলবশত দেখবে না, ওটা দেখবে যে এটা ইচ্ছাকৃত নিয়েছেন এবং এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। জি, দয়া করে কেউ এই কাজটি করতে যাবেন না, কারণ আপনার এই সময়টা কিংবা এই যে অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা আছে এটা আরেকজন যার এনআইডি নেয় তাকে এই সুযোগটা দেওয়া উচিত, এবং এটি তো অপরাধ বললেনি কনসাল জেনারেল। আরেকজন দর্শক আছেন, আপনার প্রশ্নটিও নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলবো এখন? জি প্লিজ, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম মিস্টার কনসুলেট জেনারেল কাছে আমার প্রশ্ন। শ্রদ্ধেয় কনসুলেট জেনারেল, আমি জানতে চাই আমেরিকান বর্ন ছেলে মেয়েদের জন্য 3 জন এনআইডি হোল্ডারের পত্র লাগবে। যারা বাংলাদেশে অবস্থান বসবাসরত আত্মীয় স্বজন তারাও কি ওখান থেকে প্রত্যয়নপত্র দিতে সক্ষম হবে, না ওটা অগ্রাহ্য, কোনটা? মানে তারা কি আমেরিকান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আছে সেরকম, নাকি বাংলাদেশেই তারা আছেন সেখান থেকে দিতে পারবেন? বাংলাদেশেই আছেন তারা। ওকে, আমাদের আত্মীয় স্বজন। হ্যাঁ, আমেরিকায় কোনোদিন আসেনও নাই। ওকে ওকে, আপনার প্রশ্নটি আমাদের কাছে পরিষ্কার। তিনি বলছেন যে যারা 3 জন প্রত্যয়ন দেবেন তারা কি আমেরিকাতে অবস্থান করতে হবে নাকি তারা বাংলাদেশ থেকেও পারবেন? ধন্যবাদ প্রশ্নকর্তাকে, উনি চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন, যেটি নাকি প্রবাসীদের মধ্যে আমি নিশ্চিতভাবে বলবো যে নতুন করে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে যে আমাদের সেকেন্ড জেনারেশন বাংলাদেশি, অর্থাৎ যারা আমেরিকায় জন্মগ্রহণ করেছেন তারাও এনআইডি পাবেন বা কিভাবে পাবেন। উনি যেটা আমাদের প্রথম শর্ত হচ্ছে, সবগুলো শর্ত কিন্তু এক, সেটা হচ্ছে আমেরিকা জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিক, আমরা যাদেরকে বলি সেকেন্ড জেনারেশন বাংলাদেশি, তাদেরকে একটা জন্ম সনদ নিতে হবে। এই জন্ম সনদটি আমেরিকাতে অবস্থিত আমাদের ওয়াশিংটনে যে দূতাবাস আছে, আরো যে 3টা কনসুলেট আছে, এই 3টি থেকে কোনো একটি থেকে তাকে একটা জন্ম সনদ নিতে হবে। এটা একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে আমি একটু থামাই আপনাকে, সেটা হলো যে কনসুলেট অফিস থেকে জন্ম সনদ নিতে হবে নাকি তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন? এটি বাংলাদেশ থেকে নিয়ে আসার কোনো সুযোগই নেই, কারণ হচ্ছে আমেরিকাতে জন্মগ্রহণ করেছে। ওকে, যেমন বাংলাদেশে আপনি যেই উপজেলা বা থানায় বা যেই শহরে জন্মগ্রহণ করেন, ওই শহরের আন্ডারে যে সরকারের যে কি বলে লোকাল যে ইয়েটা, সরকারের যে অফিসটা যেটা আছে, সেটা কমিশন অফিস হতে পারে, মেয়র অফিস হতে পারে, সেটা থেকে আপনি যেমন নিতে হয়, ঠিক এরকম আমেরিকাতে যেহেতু আপনি জন্মগ্রহণ করেছেন, আপনাকে অবশ্যই আমেরিকার কোন একটা কনসুলেট বা দূতাবাস থেকে এটা নিতে হবে। এটা হচ্ছে মাস্ট, এটার সাথে কোনো ব্যত্যয় ঘটবে না। বাংলাদেশ থেকে কেউ যদি নিয়েও থাকেন ওইটা ক্যান্সেল করতে হবে, দূতাবাস থেকে নতুন করে ইস্যু করতে হবে, তা না হলে ওনার এনআইডি প্রসেস হবে না, এটা সিস্টেমে অটোমেটিক এটা বন্ধ করে দেবে। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, যেটি আসলে ওনার রিলেভেন্ট প্রশ্ন, আমি যেটা বলেছি এটা আসলে সরাসরি মানে ওনার কোয়েশ্চেন করেন নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু বলা উচিত, এই একটা সুযোগ যেহেতু পেয়েছি আপনার সাথে কথা বলার। সেটি হচ্ছে যে আমাদের এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে সেকেন্ড জেনারেশন হোক আর আমেরিকাতে উনি বাংলাদেশ থেকে এসে আমেরিকাতে আমেরিকান পাসপোর্ট পেয়েছেন, সেটাই সবার ক্ষেত্রেই বলা আছে যে যদি ওনাদের বাংলাদেশি পাসপোর্ট মেয়াদ সম্বলিত অথবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট না থাকে, তাহলে আমেরিকাতে বসবাসরত 3 জন বাংলাদেশি যাদের এনআইডি কার্ড আছে তারা যদি প্রত্যয়ন করেন স্বাক্ষর সহ, নাম্বার সহ, ওনার অ্যাড্রেস সহ, মোবাইল নাম্বার সহ, স্থায়ী ঠিকানা সহ,
বর্তমান ঠিকানা সহ, তাহলেই উনি তখন কি বলা যায় পাসপোর্টের সাবসিডি হিসেবে এই প্রত্যয়নপত্রটি আমরা গ্রহণ করব। ওকে, এই প্রত্যয়নপত্রটি নিয়েও নানা প্রশ্ন রয়েছে। অর্থাৎ প্রত্যয়নপত্রটি কি তিনজনে একটি কাগজে স্বাক্ষর করবেন, তাদের এই স্বাক্ষরের সঙ্গে তাদের এনআইডির স্বাক্ষরের মিল থাকতে হবে কিনা, তারা কি ধরনের স্বাক্ষর করবেন, কিংবা এটি কি লিগ্যাল কোনো ডকুমেন্টস হিসেবে বিবেচনা করা হবে না সাদা কাগজে করবেন, কিভাবে আসলে করবেন এটি? এটা একটা ফরম্যাট আছে, আমরা আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এটা দিয়েছি, এবং দূতাবাসেও এটা অ্যাভেলেবেল। যে কেউ যদি এটা পেতে চান অবশ্যই আমরা দূতাবাসের পেজ থেকে নিয়ে নিতে পারবেন, দূতাবাসের কাছ থেকে এসে সরাসরি এসে, অথবা আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে ওটা দেয়া আছে। এবং একটা পেজেই তিনজনের নাম, তিনজনের জন্য অপশন আছে, তিনজন ওটা ফিল আউট করে দিবে এবং নিচে স্বাক্ষর করে দিলে ওটা হয়ে যাবে। এবং এই স্বাক্ষরটি তাদের জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সঙ্গে মিল থাকতে হবে। স্বাক্ষর যেটা দিবেন উনি, সেটা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্রে যিনি যেই স্বাক্ষরটা দিয়েছেন, আপনিও জানেন, আমরাও জানি, আমরা সবাই জানি, প্রতিটা মানুষের একটি মাত্র ইউনিক সিগনেচার। সিগনেচারটা সবার ইউনিক থাকে, এটার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং কেউ কোনো ব্যক্তি যদি বলে ওনার দুটা সিগনেচার, তাহলে ওনাকে আমরা বলবো যে একটাতে চলে আসতে হবে। কারণ এটাও কিন্তু এক ধরনের কি বলা যায় যে মানে এটা সঠিক না আর কি, এটা লিগ্যাল কনসিকুয়েন্স থাকতে পারে। সো যেই স্বাক্ষরটা জাতীয় পরিচয়পত্রে আছে অবশ্যই ওই স্বাক্ষরটাই প্রত্যয়নপত্রে দিতে হবে, কারণ ওইটাও কিন্তু ভেরিফাই করা হবে। যে তিনজন প্রত্যয়ন করে দেওয়া হয়েছে এর মানে এই না যে এখানেই শেষ। থানা নির্বাচন অফিস এটা কিন্তু প্রতিটা যে তিনজন প্রত্যয়নকারী তাদের ইনফরমেশন নাম্বারটা দেওয়া মাত্রই কিন্তু কার্ডটা চলে আসবে, উনি কিন্তু স্বাক্ষরটা ওখানে যাচাই করতে পারবেন। সুতরাং স্বাক্ষরটা দিবেন সেটা অবশ্যই পরিচয়পত্রের সাথে মিল থাকতে হবে, এবং সাজুজ্য যদি না থাকে তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। জি, আপনাকে যেহেতু পাওয়া গেছে তাই অসংখ্য দর্শক ফোন করছেন, তাদের অনেক প্রশ্ন রয়েছে। বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তারা কনসাল জেনারেলকে পেয়ে তাদের বিভিন্ন বিষয়ের প্রশ্নগুলো জেনে নিতে চান। আরো দর্শক আছেন টেলিফোনে, আমরা তাদেরকে একটু অগ্রাধিকার দিয়ে তাদের প্রশ্নগুলো নিতে চাই। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে কনসুলেট জেনারেলের কাছে, আমার এনআইডি আছে, এখন আমার ভোটার হতে হলে কি করণীয় এবং কোনো ফি লাগবে কিনা এটা জানার জন্য আমি প্রশ্ন করলাম। জি, অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়টাতে আসতাম যে যাদের এনআইডি আছে তারা কিভাবে ভোট দেবেন, যেটি কনসাল জেনারেল এখন হয়তো ব্যাখ্যা করবেন আপনাদের কাছে। এটি হচ্ছে সেকেন্ড স্টেপের কাজ। আমরা আপনারা সম্ভবত জানেন আমরা বিভিন্ন পরিসরে এটা বলার চেষ্টা করেছি, এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মহোদয় এসেছিলেন, উনিও বলেছেন। সেটা হচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যে একটি অ্যাপস, আমরা যেরকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এরপর অন্যান্য যে অ্যাপস গুলো ইউজ করে থাকি, গুগল বা আমাদের যে সার্চ ইঞ্জিন, যেগুলো সব অ্যাপস, এরকম একটা অ্যাপ ডেভেলপ করেছেন যেটা পরীক্ষামূলক ভাবে এটা চলমান রয়েছে। সেটি অল্প কিছুদিনের মধ্যেই, আমরা যতটুকু শুনেছি এই মাসের শেষের দিকে, অথবা আগামী মাসের কোনো একটা সময় এটি লঞ্চ হবে, এবং ওইটার নামটা আমরা ইনফরমালি জানি কিন্তু আপনারা এখনো বলছি না। আর সেটি আপনার অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর প্রথম কাজ হবে হচ্ছে যে যিনি প্রবাসী বাংলাদেশে আছেন উনি প্রথমে ঠিক করবেন যে উনি কোন দেশ থেকে ভোটটা দিবেন। উনি কি আমেরিকা থেকে ভোট দিবেন অথবা বাংলাদেশ থেকে ভোট দিবেন। অনেকে আছেন, আমি জানি, আপনিও জানেন, আমরা সবাই জানি যে অনেকে বাংলাদেশে যে ভোট দিবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেই জাতীয় পরিচয়পত্রটা হচ্ছে, এটা দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, আপনি কিন্তু বাংলাদেশে ভোটার, বাংলাদেশে ভোট দিবেন। সো আপনি যদি বাংলাদেশে যে ভোট দিবেন এরকম প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করবেন না, সেই অ্যাপসটাতে রেজিস্ট্রেশন করবেন না, অ্যাপসটাতে রেজিস্ট্রেশন করবেন না। জি, ওই অ্যাপসে যদি আপনি একবার রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে কিন্তু আপনি আমেরিকাতে ভোটার। আপনি যে অ্যাড্রেসটা যেটা দিয়েছেন আমেরিকার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কিন্তু আপনার ব্যালট পেপারটা আসবে। কিন্তু আপনি যদি বাংলাদেশে যেয়ে থাকেন, আমি আপনার মাধ্যমে সবাইকে জানাবো যে কোনোভাবেই আপনি এটা রেজিস্ট্রেশন করবেন না। এবার আসি রেজিস্ট্রেশনের ধাপগুলা। যখন আপনি অ্যাপসটা বাংলাদেশের নর্মালি যে কোনো অ্যাপস যখন আপনি ইনস্টল করেন তখন কি আপনাকে কয়েকটা জিনিস যাচাই করতে চাই। সেটা হচ্ছে আপনি প্রথম আপনার এনআইডিটা দিবেন, এনআইডিটা স্ক্যান করে যখন এটার মধ্যে দিবেন সে তখন বাংলাদেশের যে ইলেকশন কমিশনের যে সার্ভার আছে ওটার সাথে চেক করে সে যখন গ্রিন সিগন্যাল দিবে যে ঠিক আছে, দেন সে নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপ হচ্ছে আপনার ফেস রিকগনিশনটা করবে, কারণ আপনার একটা ছবি দেয়া আছে, কিন্তু আপনার কনসুলেট থেকে কিন্তু আপনার ছবি নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে
লাইভ ছবি নেওয়া হচ্ছে, কিন্তু নট দ্য স্টিল পিকচার থেকে আপনি কোনো উপস্থিত থাকছেন, ওই ছবিটা নেওয়া হচ্ছিল। কিন্তু ওই ছবির সাথে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন যে ছবিটা, তখন আবার ওইটা কিন্তু এরকম যে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনার ছবিটা বিভিন্ন ডানে বামে ঘুরে, যেগুলো আমরা করি যে অ্যাপসটা বোঝার চেষ্টা করে আপনি রোবট না অন্য কেউ। যখনই নিশ্চিত হবে যে ছবিটা আগে আপনি দিয়েছেন এটার সাথে একই ব্যক্তি, তখন কিন্তু আবার সে নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপে যাওয়ার পরে যেটা হবে যে আপনার অ্যাড্রেস যেটা দিয়েছেন, কিছু ভেরিফিকেশন জিনিস ঘটবে। সেটা হচ্ছে যে আমেরিকার যে অ্যাড্রেসটা দিয়েছেন আপনি, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। এরপর হচ্ছে যে আপনি একটা আমেরিকার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটাও আপনাকে ওখানে দিতে হবে। দেওয়ার পরে আরো হয়তো কিছু স্টেপস আছে, ওগুলোর পরে আপনি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করলেন। সম্পন্ন করা মাত্রই কিন্তু আপনি ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে গেলেন। মানে আগামী জাতীয় নির্বাচনে আপনি আমেরিকার যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে আপনি ভোটার হলেন, এবং ওই অ্যাড্রেসেই আমরা যেটা বলি যে আসলে নেক্সট যে ভোটার কার্যক্রম যেটা হবে সেটা কিন্তু কিছুটা ডিজিটাল এবং আরেকটা হচ্ছে যে অ্যানালগ। কিরকম? আপনি যখন রেজিস্ট্রেশনটা করে ফেলেন ডিজিটালি, আপনি ভোটার হয়ে গেলেন। এখন আসবে হচ্ছে যে আপনার কিভাবে আপনি ভোটটা প্রয়োগ করবেন, তাই তো? সেটার জন্য যেটা হবে যে আপনি বাংলাদেশের যে অ্যাড্রেসটা দিয়েছেন, আপনি তো একটা অ্যাড্রেস দিয়েছেন, তাই না? বাংলাদেশের প্রত্যেকে এটা বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা কিন্তু আপনি ভোটার না, আপনি কিন্তু ভোটার বাংলাদেশের যে বর্তমান ঠিকানাটা দিয়েছেন সেটা। সেই অ্যাড্রেসটা যদি ধরা যাক আমরা ঢাকায়, যদি যেহেতু আমরা ক্যাপিটাল ঢাকায় জন্য ঢাকায় বলছি, আমার স্পেশাল প্রেফারেন্স নাই, আমি ঢাকায় জন্মগ্রহণ করিনি, বলছি এই জন্য যেহেতু ক্যাপিটাল ঢাকা একে যদি আপনি ভোটার হয়ে থাকে অ্যাড্রেসটা, তাহলে ওই একের যেসব ক্যান্ডিডেট থাকবে নির্বাচনে, ওদের প্রতীক থাকবে, এটা মোটামুটি শিওর নামগুলা, কারণ নির্বাচনের কিন্তু 152টা প্রতীক আছে, 150টার উপরে এক্স্যাক্টলি জানি না, কিন্তু 150টার উপরে সেটি শিওর। তো ওই প্রতীক সম্বলিত একটা ব্যালট পেপার কিন্তু আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, আপনার যে আমেরিকার অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা দিয়েছেন, সেই অ্যাড্রেসে বাংলাদেশ সরকার আপনাকে পোস্টাল ব্যালট পেপারটা পাঠাবে। আর সেই লক্ষ্যে আমেরিকার যে কুরিয়ার সার্ভিস, একটার সাথে নাম বলছি না, অলরেডি ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে নির্বাচন কমিশন, যে নির্বাচনের সময়, নির্বাচন মোস্ট লাইকলি 3 সপ্তাহ আগে আপনার বাসায় ব্যালট পেপারটি চলে যাবে। খামসহ 3টা খাম থাকবে। এরপর আপনি নিজেই খুলবেন, এখানে কিছু ফিচার থাকবে অবশ্যই, যে ব্যক্তি যে যার নামে গেছে উনিই খুলছেন কিনা, কিছু সিকিউরিটি ফিচার থাকবে। ফিচার দেওয়ার পর যখন নিশ্চিত হবে যেটা আপনি, তখন এটা আপনি খুলতে পারছেন। একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই, সেটা এরকম কিছু সিকিউরিটি ফিচার আছে, যেটা হয়তো আমি এখানে বলছি না, এটা পরবর্তীতে ব্যক্তি যিনি আছেন উনি এটা বুঝতে পারবেন। দেওয়ার পরে যখন উনি ওনার ব্যালট পেপারটি পাবেন, ব্যালট পেপারটি পাওয়ার পর উনি ওনার, যেহেতু ঢাকা একের, আমি যেহেতু একটা উদাহরণ দিচ্ছি, ঢাকা একের যদি উনি ভোটার হয়ে থাকেন তাহলে উনি ওনার ভোটটা প্রয়োগ করবেন। বাংলাদেশে যেরকম এটা ব্যালট পেপারের মাধ্যমে টিক করবেন, ভোটারটা ভোট দেওয়ার পরে আপনি এটাকে খামবদ্ধ করে খামের মুখটা লাগিয়ে দেন, আপনি নিকটবর্তী যেই কুরিয়ার সার্ভিসেস সেন্টার, কুরিয়ার সার্ভিসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ইতিমধ্যে ইলেকশন কমিশন, সেই কুরিয়ারে আপনি এটা ড্রপ করে আসবেন। এরপরে আপনার কাছে সেটা আপনি ড্রপ করার সাথে সাথে আপনার ভোটার কার্য সম্পন্ন হয়ে গেলে, এটা বাংলাদেশে যাওয়ার পর রেসপেক্টিভ যে রিটার্নিং অফিসার মানে ডিসি অফিসে এটা চলে যায়। সেটা এমন আরেকটা বলে রাখি যে এটা নিয়ে একটা অনেক কোয়েশ্চেন এসছে যে এটা কিভাবে হবে। এটা হচ্ছে এয়ারপোর্টে যখন যাবে, আপনি জানেন যে সবগুলো হচ্ছে এয়ারক্রাফটে যায়, এবং যেহেতু ওই কুরিয়ার সাথে সরকার ইলেকশন কমিশনে ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে, ওনারা এটা এয়ারপোর্টে পাওয়ার পরে এয়ারপোর্টে বিভিন্ন লোকজন থাকবে, কমিটির সরকারের লোকজন, যাচাই বাছাই করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কাছে এটা পাঠানো হবে, একটা ডিসি অফিস বড় এটা পাঠানো হবে, যেন নেক্সট নির্বাচনের সময় ওনার ভোটটা যেন গণনা করা হয়। জি, অর্থাৎ শুনতে যতটা জটিল মনে হচ্ছিল, বিষয়টা এতটা জটিল হবে না। একেবারে অ্যাপসটাতে আমরা সাধারণত যে কোনো অ্যাপস ব্যবহার করার সময় যে নিয়মগুলো ফলো করি, একটা নিবন্ধন কিংবা রেজিস্ট্রেশন লাগে, সেই বিষয়গুলো লাগবে, এবং আপনার বাসায় ব্যালট আসবে, আপনি ভোটটা দেবেন। যদিও কনসাল জেনারেল যে বিষয়টি বলছিলেন সেটি হলো যে নতুন যারা ভোটার হচ্ছেন এবার, কিন্তু যারা পুরনো ভোটার হয়েছেন, যারা আগেই এনআইডি আছে, তাদের প্রশ্নটি আমরা নেব। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়েও নানা প্রশ্ন শুনবো, এবং দর্শক যারা অপেক্ষায় থাকুন, আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা কথা বলছিলাম বাংলাদেশে আমেরিকায় বসে কিভাবে আপনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাবেন, সেই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মুজাম্মেল হক, এবং একই সঙ্গে আমরা কথা বলছিলাম কনসুলার জেনারেল অফিসের নানা সেবা নিয়েও, অর্থাৎ কোনো সেবা নিয়ে যদি আপনার কোনো অসন্তোষ থাকে সেটিও আমরা আজকের এই অনুষ্ঠানে তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। অসংখ্য প্রশ্ন, অসংখ্য দর্শক অপেক্ষা আছেন। আমি
জনাব মোজাম্মেল হক, যেটি আমরা বলছিলাম সেটা হলো, আপনি বলছিলেন যারা নতুন করে এবার আপনাদের কনসুলেট অফিসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে তারা ভোট দেওয়ার ক্ষেত্রে তারা হয়তো তাদের বর্তমান ঠিকানায়, তিনি জ্যামাইকা, কুইন্স, ব্রুকলিন, ব্রোঙ্কস যেখানে আছেন সেই ঠিকানাটি ব্যবহার করছেন। কিন্তু যারা আগে থেকে বাংলাদেশের কোনো একটি জেলায় বর্তমান ঠিকানা দিয়ে রেখেছেন তারা যখন নিবন্ধন করবেন তখন ওই অ্যাপসে তারা কোন ঠিকানাটি ব্যবহার করবেন বর্তমান ঠিকানার জায়গায়? এটা চমৎকার প্রশ্ন। আমি আশা করেছিলাম যে এই প্রশ্নটা আসবে। আপনি জানেন যে আমাদের যে সার্ভে যেটা আছে সেটা হচ্ছে বড় অংশ আমেরিকাতে আমাদের যে সার্ভে আছে সেটা হচ্ছে নিউ ইয়র্কের আন্ডার 8টি স্টেটে প্রায় 500,000-এর উপরে প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। এদের বড় অংশের কাছেই বাংলাদেশি এনআইডিটা আছে, জাতীয় পরিচয় রয়েছে, এবং সব জায়গাতে তাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দুটোই বাংলাদেশের অ্যাড্রেসে দেয়। তা আমরা যেটা বলছি যে আপনি যখন অ্যাপসটাতে করবেন, রেজিস্ট্রেশন করবেন, তখনই কিন্তু ওই অপশনস গুলো আসবে। যেহেতু আপনি এখানে আমেরিকাতে বসবাস করছেন, তাহলে আপনার যে অ্যাড্রেস যেটা আছে বর্তমানে যেখানে আপনি থাকছেন সেই অ্যাড্রেসটা ওখানে দিবেন। ওই অ্যাড্রেস দেওয়ার পরে নির্বাচন কমিশন অ্যাড্রেসটা যখন পেয়ে যাবে তখন ওই অ্যাড্রেসে আপনাকে ভোটারটা মানে ব্যালট পেপারটা আপনাকে পাঠাবে। ওকে, তার মানে রেজিস্ট্রেশন করে ফেললেন। যেমন ধরা যাক, যেমন আমি এখন আমেরিকাতে থাকছি, আমি তো বাংলাদেশি ভোটার, আমি বাংলাদেশি নাগরিক, আমার সবকিছুই বাংলাদেশি। আমি হয়তো কয়েকটা বছরের জন্য এখানে থাকবো, সরকার যতদিন মনে করে ততদিন। আমি তো অবশ্যই একটা সবচেয়ে সুবিধাটা হচ্ছে যে আগে আপনি দেখেন যে সরকারি কর্মকর্তারা, তা ওনারা কিন্তু ভোট দিতে একটু সমস্যা দেয়। এবার বোধহয় বাংলাদেশের যেসব সরকারি কর্মকর্তা আছেন, নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত থাকবেন, তাদেরকেও কোনো না কোনো ফরম্যাটে ভোটিং প্রক্রিয়ার মধ্যে কিন্তু আনা হচ্ছে। ঠিক, আমরাও যারা বিদেশে বসবাস করি, সরকারি চাকরির কারণে যারা দূতাবাস গুলাতে কাজ করছি, আমারও যে অ্যাড্রেসটা আছে, আমি যখন রেজিস্ট্রেশন করবো, আমি যদি ঠিক করে যে আমেরিকা থেকে আমি ভোটটা দিতে চাই, আমি যখন রেজিস্ট্রেশন করবো তখন আমি আমার বর্তমান যে অ্যাড্রেস, যেটা যে ঠিকানায় আমি বসবাস করছি সেই অ্যাড্রেসটা ব্যবহার করবো। ওই অ্যাড্রেসই ব্যালট পেপারটা। আমার ক্ষেত্রে যেরকম, সবার ক্ষেত্রে যারা বললেন যে বাংলাদেশ যদি হয়, অ্যাড্রেস যদি বাংলাদেশি থাকে, তার ঠিক একই প্রক্রিয়াতেই উনি আমেরিকাতে নিজের বর্তমান অ্যাড্রেসে যেটা দিবেন ওটাকে ভোটার হবেন, এবং ব্যালট পেপারটি ওই অ্যাড্রেসে। এবং এটা আসলে যারা দেখছেন দর্শক, তাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা অনেকেই খুব দ্রুত ঠিকানা পরিবর্তন করি, এবং আমেরিকাতে ঠিকানা পরিবর্তন করা হলে সাথে সাথে এখানকার লিগ্যাল প্রসেসে বলা হয়ে থাকে যে আপনি এটি জানিয়ে দেবেন। কিন্তু বাংলাদেশের যে অ্যাপসটিতে আপনি ঠিকানাটি দেবেন, মনে রাখতে হবে যে আপনার কাছে চিঠিটি, মানে ব্যালটটি আসছে চিঠির মাধ্যমে। তার মানে আপনাকে এমন একটি ঠিকানায় দিতে হবে, ব্যবহার করতে হবে, যেখানে আপনি যদি ঠিকানা পরিবর্তনও করেন আপনি সেটি ব্যালটটি পাবেন, সেটি নিশ্চিত করে আপনাকে সেই ঠিকানাটি দিতে হবে। দর্শক আছেন টেলিফোনে, আমরা দর্শকের টেলিফোনটা দিতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি ব্রোঞ্জ থেকে ইতি বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার আইডি আছে, বাট ওখানে আমার জন্মসালটা ভুল আছে। এখন ওটা আমি যদি কারেকশন করতে চাই, সেক্ষেত্রে আমি নিউ ইয়র্কে যে এম্বাসি আছে ওখান থেকে করতে পারবো কিনা? ওকে, আমরা পেয়েছি। ধন্যবাদ। আরেকটা নেবেন? আচ্ছা, ঠিক আছে। না ঠিক আছে, আপনি প্রশ্নটির উত্তর দিন। ধন্যবাদ আপা, আপনি যেটা বলেছেন, নির্বাচনের এক পর্যন্ত আমাদের যে নির্বাচন কমিশন থেকে আমরা যে ধরনের নির্দেশনা পেয়েছি, আমাদের হাতে কি বলে সংশোধনের যে বিষয়টা আছে, যে অপশনসটি যেটি আছে, সেটি আপাতত আমাদের হাতে দেওয়া হয়নি। নির্বাচনের পরে হয়তো সুবিধাজনক সময়, আপনি জানেন যে নির্বাচনের প্রক্রিয়াটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা অনেক বড় কর্মযজ্ঞ, বাংলাদেশ সবচেয়ে বড় কর্মযজ্ঞ হচ্ছে এটা, নির্বাচন কমিশনের। এইটি এই মুহূর্তে নির্বাচন কমিশন এই জিনিসটা আমাদের হাতে দেয়নি, সংশোধনের এখতিয়ারটি। নির্বাচনের পরে তো সুবিধাজনক সময় হয়তো আমাদের হাতে এটি দেয়া হবে, দেন এটি করা যেতে পারে। তবে উনি যেটি আছে সেটি দিয়ে উনি ভোট দিতে পারবেন, ভোট দিতে কোনো সমস্যা হবে। জি, আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি এখন পরিষ্কার। আমার প্রশ্নটা হচ্ছে জন্ম নিবন্ধন নিয়ে। আমেরিকা জন্মগ্রহণ করেছে, তার জন্ম সনদপত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? ওকে, আমরা কিন্তু বলেছি আমাদের আমেরিকাতে যারা জন্মগ্রহণ করেছে, আমাদের সেকেন্ড জেনারেশন বাংলাদেশি, তাদেরকে অবশ্যই কনসুলেট থেকে, অথবা 3টা কনসুলেট, তো ওয়াশিংটনে যে আমাদের দূতাবাস আছে ওখান থেকে এটা জন্ম সনদটি নিতে হবে। এটা হচ্ছে মাস্ট। এটা কি মানে আবেদনটি কিভাবে করবেন? কোনো অনলাইন ফর্ম কিংবা অন্য কিছু আছে? এবং জন্ম সনদের সার্টিফিকেট পাওয়ার জন্য যে ওয়েবসাইটটি আছে বা যে লিঙ্কটি আছে, সেটি পরিচালিত হচ্ছে হলো
আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আমাদের ওয়েবসাইটে যেটা আছে, ওই ওয়েবসাইটেও কিন্তু আপনি যদি যান তাহলে কিন্তু ওই লিঙ্কটা পেয়ে যাবেন। ওই লিঙ্কে পেয়ে আপনি যখন আবেদন করে ফেলবেন, করার পরেই একটা নাম্বার আসবে, নাম্বারটা আপনি এটা প্রিন্ট নিতে পারেন, অথবা যদি প্রিন্টটা না নিতে পারেন তাহলে ওই নাম্বারটি যদি কনসুলেটেও আসেন, আমরা সবাইকে এনকারেজ করবো। আমরা যেটা বলি সবসময় চাই যে যেহেতু আমাদের এখানে সেবা প্রার্থীর সংখ্যা অনেক বেশি, কনসুলেট থেকে যদি প্রিন্টার দেয় তাহলে আমাদের কিন্তু দেখা যায় যে সেবা প্রার্থীকে সেবা দেওয়াটা কিন্তু বিলম্বিত হয়। তো আমরা আশা করবো যে উনি যখনই অনলাইনে আবেদন করবেন, ওটা প্রিন্ট নিয়ে কনসুলেটে যখন আসবেন তখন অটোমেটিক ওনার নামে আমরা ওটা ইস্যু করে দিব। তো এই ক্ষেত্রে ওনার যেটা লাগবে, যেমন সেকেন্ড জেনারেশন বাংলাদেশে যিনি আমেরিকায় জন্মগ্রহণ করেছেন, ওনার অবশ্যই উনি যেহেতু যে হসপিটালে জন্মগ্রহণ করেছেন ওখানকার বার্থ সার্টিফিকেট আছে বা আমেরিকান পাসপোর্ট আছে, ওই পাসপোর্টে বাবার নাম লেখা আছে। এখন কোন ওনার বাবা মা যে বাংলাদেশি প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য কি লাগবে আমাদের, সেটা হচ্ছে যে ওনার বাবা মার বাংলাদেশি পাসপোর্ট যদি থাকে তাতে খুব ভালো, অথবা এনআইডি যদি থাকে, এরকম কিছু রিকোয়ার্ড কিছু পেপারস যাবে, ওগুলা দেওয়ার পরেই কনসুলেটে আসলে আমরা তখন এটা $1 বিনিময়ে আমরা এই জন্ম সার্টিফিকেট আমরা প্রদান করবো। তার মানে এটি জাস্ট ফর্মটা কি আগে পূরণ করে আসতে হচ্ছে নাকি এসে পূরণ করে আসতে হবে? ফর্মটা ফিল আপ করে আসতে হবে। ওকে ওকে। এবং কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নেই। সেখানেও কি কোনো সিরিয়াল কিংবা অ্যাপয়েন্টমেন্ট এর সময় দেওয়া থাকে? ওটার কোনো ধরনের সিরিয়াল লাগে না, কারণ এটার সংখ্যা তো অত বেশি হয় না। এখানে আসলেই আপনি আমাদের একটা হচ্ছে ডিসপ্লে ইউনিট আছে, ইউনিট থেকে আপনার টোকেন আছে, টোকেনটা নিয়ে নেবেন। যদি জন্ম সনদ থাকে হয়তো একটা সিরিয়াল পর আপনাকে ডাকবে, আপনি তখন ওটা জমা দিয়ে আপনার ওটা নিয়ে নেবেন। ওকে, সংক্ষিপ্ত সাহিত্যে নিয়ে নেবেন। জি, নিশ্চয়ই দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা আরো একজন দর্শককে সুযোগ দিতে চাই প্রশ্ন করার। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম এমডি আকরাম আলী। জি, আমি মেরিল্যান্ডে থাকি। এখন আমি বাংলাদেশে এনআরই কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে? ওকে, কোথায় যেতে হবে? আপনি মেরিল্যান্ড থেকে আসবেন, এই তো? জি জি জি। জনাব মোজাম্মেল হক, আমরা জানি যে যারা নিউ ইয়র্ক স্টেটের বাইরে থেকে আসছেন কিংবা নিউ ইয়র্ক সিটির বাইরে থেকে বাফেলো কিংবা অন্যান্য জায়গা থেকে আলবেনি থেকে আসছেন, তাদের জন্য আপনারা বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকেন। যিনি প্রশ্ন করেছেন জনাব আকরাম হোসেন, তিনি মেরিল্যান্ড থেকে আসবেন, তার জন্য আসলে কি ধরনের প্রসেস? মেরিল্যান্ড আসলে আমাদের ওয়াশিংটন যে দূতাবাস আছে, আমাদের যে এমবেসি যেটা মেরিল্যান্ড থেকে ওয়াশিংটন দূতাবাস কিন্তু কাছে। ওখানে গেলে সেবাটা দ্রুততম সময় পাবেন, কারণ ওখানে আমাদের কনসুলেটের যেরকম সেবা প্রার্থীর সংখ্যা অনেক বেশি, অস্বাভাবিক বেশি। ওয়াশিংটনে কিন্তু ওটা নেই, দিনে হয়তো 30 থেকে 35টা প্রসেস করে, আর আমরা এখানে প্রসেস করছি, আজকে প্রসেস করেছি প্রায় 131টা করেছি, এবং মাঝখানে আমাদের কয়েকজনকে কিন্তু ফিরিয়ে দিতে হয়েছে, যেটা খুবই কষ্টকর ছিল আমাদের জন্য। বাট আমাদের কিছু করার ছিল, আমাদের হাত পা বাঁধা ছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতার জন্য আমরা আপনার মাধ্যমে প্রবাসীদের কাছে একটু আমরা বিষয়টা ক্ষমার সুন্দর দৃষ্টি দেখেন, এই জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করবো। বাট আমি এক্সপেক্ট করবো উনি আমাদের ওয়াশিংটনে যে দূতাবাস আছে ওখান থেকে সেবা, এটা আপনার জন্য সুবিধা হবে, কারণ ভার্জিনিয়া, ওয়াশিংটনে, মেরিল্যান্ডে যারা আছেন তারা সবাই আমাদের ওয়াশিংটন কনসাল জেনারেল অফিস থেকে যদি এই সেবাটি নিয়ে থাকেন, তাহলে সেখানকার ওয়াশিংটন দূতাবাস থেকে নিয়ে থাকেন, সেখানে অনেক বেশি সুবিধা হবে। এবং অন্য সবার মতোই আপনার প্রসেসটাও সেম থাকবে। আপনি আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে দেওয়া থাকবে, সেখানে গিয়ে পিছনে আমাদের কনসাল জেনারেল বলেছেন আপনাকে কোন কোন ডকুমেন্টস গুলো নিয়ে আসতে হবে, কোন প্রসেসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আপনি পেয়ে যাবেন। আমরা আরেকজন দর্শকের টেলিফোন নিতে চাই। আমাদের অনেক প্রশ্ন নিজেদেরও রয়েছে, কিন্তু দর্শকদের প্রশ্নগুলো আগে একটু সুযোগ দিতে চাই। দর্শক আপনার প্রশ্নটি করুন। জি, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা দুটো প্রশ্ন। জি, আমার আইডি, আমি বাংলাদেশ থেকে আইডি মিন্স একটা ডাউনলোড করে একটা কাগজ সব আছে, নিজে বানায় নিয়ে আসছি, কিন্তু হার্ড কপি আমি পাই নাই। এখন আপনাদের কনসুলার অফিসে আসলে হার্ড কপিটা কি পাওয়া যাবে? ওকে, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি যারা এখানে জন্মগ্রহণ করছে তারা তো বাংলাদেশের পাসপোর্ট না এখানকার। এখন আমি কি কনসুলার অফিসে আসা যার পাসপোর্ট লাগবে ওকে নিয়ে আসতে হবে, না আমি আসি ওর ফটো নিয়ে আসলে ওইখানে ফিল আপ করে দিতে হবে? জি, আমরা বুঝতে পেরেছি। কনসাল জেনারেল, ওনার প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে যে ওনার কাছে যেটা আছে সেটা হচ্ছে ইমেইল উনি পেয়েছেন একটা পেপার, ওটা উনি প্রিন্ট নিয়ে এসছেন। আমরা আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, প্রবাসীরা যারা ইতিমধ্যে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একই প্রক্রিয়া ফলো করা হবে। প্রত্যেকেই ইমেইলে প্রথমে
ওনার এনআইডিটা পাঠানো হবে, অনুমোদিত হওয়ার পর এনআইডিটা পাঠানো হবে, উনি ওইটা প্রিন্ট নিয়ে ওইটা ইউজ করতে পারবেন। ওনার ক্ষেত্রে ওনার কাছে যেটি আছে, প্রবাসীরা যারা ইতিমধ্যে আবেদন করেছেন ওনারাও যেটি পাবেন জাতীয় পরিচয়পত্র সেম, একটা জাস্ট ইমেইলে যাবে, ওটা প্রিন্ট করে রাখবেন। তবে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন, আমরা আশাবাদী যে যেহেতু একটা বিশাল কর্মযজ্ঞের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন যাবে আগামী 3-4 মাস বা 4-5 মাস, এরপরে হয়তো প্রত্যেকেই যারা আবেদন করেছেন তাদের স্মার্ট কার্ডটা আমরা পেয়ে গেলে আরেকটা জিনিস বলিনি, স্মার্ট কার্ডটা যখন আসবে, আসার পরই প্রত্যেকে যদি তাদের সঠিক মোবাইল নাম্বার দিয়ে থাকেন, এখানে ল্যান্ড করার সাথে সাথেই ওনার মোবাইলে মেসেজ চলে যাবে এটা যে আপনার স্মার্ট কার্ড এসেছে, আপনি সংগ্রহ করুন। জি। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, যারা এখানে যেসব সন্তানরা জন্ম নিয়েছে তাদেরকে নিয়ে আসতে হবে আপনাদের কনসাল জেনারেল অফিসে, নাকি শুধু ছবি নিয়ে আসলে হবে তাদের? একটি হচ্ছে যে আপনি সবাই আপনারা জানেন যে সশরীরে উপস্থিতি হচ্ছে যে বাধ্যতামূলক, দুটি কারণ, ছবি তোলা, আপনার ফিঙ্গারপ্রিন্টস নিতে হচ্ছে, আর একটা হচ্ছে যে চোখের আইরিশ। এই দুটো রিমোটলি কোনোভাবে করা সম্ভব না। এই জন্যই প্রতিটা নাগরিককে, প্রতিটা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি নাগরিককে ওনার যদি জাতীয় পরিচয়পত্র নিতে চান, অবশ্যই কনসুলেটের সশরীরে রিকোয়ার্ড যে আমরা ডকুমেন্টস গুলোর কথা বলেছি এবং আবেদনপত্র সহ একটি ছবি সহ আসতে হবে, তখন এটি নিতে পারবেন, এই সেবাটি নিতে পারবেন। আমি নিশ্চিত যে আমরা যদি এই অনুষ্ঠানটি আরো 5 ঘন্টা ধরে চলমান রাখি, তাহলে এই 5 ঘন্টা ধরে আপনি প্রশ্ন পাবেন, কিন্তু আমাদের সময় আসলে সব শেষ। একটা প্রশ্ন নেওয়ার সুযোগ রয়েছে, একজন দর্শক টেলিফোনে আছেন, অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার টেলিফোনটিও আমরা নিতে চাই। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা কোয়েশ্চেন ছিল। একটা হলো 2 বছর আগে আমার ওয়াইফ and I we have received our NID in Bangladesh. The কোয়েশ্চেনটা হলো আমাদের কতদিন লাগবে ফিজিক্যাল কার্ড পেতে, আর দ্বিতীয়ত হলো যে যখন ফিজিক্যাল কার্ড রেডি হবে আমরা কিভাবে জানতে পারবো? কতদিন লাগবে এটি কি আপনি বলতে পারবেন কনসাল জেনারেল? একটি হচ্ছে যে উনি বাংলাদেশ থেকে আবেদন করেছেন, বাংলাদেশ থেকে এটি পেয়েছেন, আমি যতটুকু কোয়েশ্চেনটা বুঝে থাকি। 2 বছর যদি এটি হয়ে থাকে, কনসুলেট থেকে ওনার ডিজিটাল বা স্মার্ট কার্ড পাওয়ার আসলে সুযোগ সীমিত। ওনাকে বাংলাদেশের যেই পয়েন্ট থেকে বা যেই থানা থেকে উনি আবেদন পেয়েছেন, ওই অফিসে যোগাযোগ করলেই পরবর্তীতে উনি হয়তো পেয়ে যাবেন। ওকে, আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো যে আপনাদের এই কনসাল জেনারেল অফিসের পাশে আমরা দেখি যে বিভিন্ন সার্ভিস সেন্টার থাকে, যারা যে সেবাগুলো দেয়া হচ্ছে কনসাল জেনারেল অফিস থেকে, সেই সেবাগুলো হয়তো অনেকে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, নানা ধরনের সার্ভিস দিয়ে তারা যারা আসছেন সেবা নিতে তাদের কাছ থেকে অর্থ আদায় করে থাকছেন। এটির সঙ্গে অনেকে বলেন যে কনসাল জেনারেল অফিসের এক ধরনের যোগসাজশ আছে। আপনার কাছে প্রশ্ন হলো যে আসলে কি কোনো যোগসাজশ আছে, কিংবা যদি না থাকে তাদের নিয়ন্ত্রণের কোনো চেষ্টা আপনাদের আছে কিনা? এই প্রশ্নটা আমি যখন এখানে জয়েন করেছি এর আগ থেকে আমরা শুনছি এই একটি অভিযোগ যেটি আছে। আপনি যদি কনসুলেট অফিসে এসে থাকেন, আপনি দেখতে পাবেন যে আপনার ইংরেজি এল শেপ, যেরকম এল এর যেমন 2টা আর্ম, একটি পয়েন্টে সে একটি আর্ম দিয়ে হচ্ছে কনসুলেটে ঢুকছেন, আর একটি আর্ম দিয়ে হচ্ছে আপনি ওই সার্ভিস সেন্টারটিতে ঢুকছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম দীর্ঘদিন, আমার চাকরির বয়স হচ্ছে 19 বছর। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যে ধরনের সেবা দিয়ে থাকি, দেখা যায় যে এই সেবাগুলো তো অনেকেই প্রাপ্তিটা সহজ না, কারণ অনেক পেপারস প্রিপেয়ার করতে হয়। যেমন পাওয়ার অফ অ্যাটর্নি যদি করতে চান, এবং আমাদের যদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো সার্টিফিকেট যদি অ্যাটাস্টেশন করতে হয়, তাহলে নোটারি করতে হয়, বা কোনো ডকুমেন্টেশন যদি করতে হয়, আমাদের এই সার্ভিস সেন্টারগুলি প্রেস ক্লাব, পররাষ্ট্র মন্ত্রণালয় উল্টো দিকে হচ্ছে প্রেস ক্লাবের উল্টা দিকে অনেকগুলো সার্ভিস সেন্টার আছে। ওনারা কিন্তু টাকার বিনিময়ে এই ধরনের সার্ভিস গুলো দিয়ে থাকেন, এবং আমরা কিন্তু এটাতে মন্ত্রণালয়ের সাথে এটা কোনো ধরনের কোনো যোগাযোগই নেই, যোগসাজশ নয়। আপনি জানেন যে এটা নর্মাল একটা সার্ভিস সেন্টার। ঠিক একই যেটা হয় যে আমাদের কনসুলেটে যারা সেবা প্রার্থী আসেন, অনেকেই হয়তো অনলাইন যে রেজিস্ট্রেশন গুলো হয়, যেমন আমাদের বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, এনআইডির জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, ই পাসপোর্টের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, এরপর আমাদের পাওয়ার অফ অ্যাটর্নির জন্য পেপারস গুলো রেডি করতে হয়। এই সেবা তো আসলে আমরা দিই না। একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনটা আপনাকেই করতে হবে, আর আপনার ইয়েটার জন্য পাওয়ার অফ অ্যাটর্নির যেটা, এটা আপনাকেই টেক্সটের ভিতরটা লিখে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। অনলাইনের ই পাসপোর্টেরটা আপনাকে অনলাইনে করতে হবে।
কিন্তু এই সার্ভিসগুলো যদি কেউ দিয়ে থাকেন, আপনি যদি নিজে আবেদন করতে না পারেন অনলাইনে, তাহলে আপনি যদি নিজে যেয়ে থাকেন এবং আপনি যদি সার্ভিসটা যেটা পাচ্ছেন এটাতে আপনি নিজে স্যাটিসফাই হচ্ছেন হয়ে কিন্তু আপনি তাকে পেমেন্টটা করছেন, মানে আপনার যেটা একটু আমি বলবো যে আপনি যেটা পাচ্ছেন না সেটা অন্য একজন করে দিচ্ছে, এটা সার্ভিসের বিনিময়ে, একটা সম্মানের বিনিময়ে আপনি এটা করছেন। এটা নিয়ে আপনি যখন আবার বের হয়ে আসছেন, আপনি কিন্তু আবার আমরা বিভিন্ন মাধ্যমে, সামাজিক মাধ্যমে আমরা দেখছি আপনি বলছেন যে কনসুলেটের অফিসের একটা অংশের সাথে যোগ সাজেশে এ ধরনের একটা কাজ হচ্ছে। আপনি এই পেমেন্টটা দিচ্ছেন সার্ভিস সেন্টারকে, কিন্তু আপনি বলছেন এটি কনসুলেট জেনারেল অফিসকে দিয়েছেন। হ্যাঁ, যারা সেবা প্রার্থী ওদিক থেকে যে সেবাটা নিচ্ছেন এটা তো একটা সার্ভিস। আমরা কনসুলেট যে সার্ভিস সেন্টার যেটা, সেটা তো আমাদের সাথে এটা দূরতম কোনো সম্পর্ক নেই। ওকে, মানে এটা একই, আপনি জানেন যে আমেরিকা হচ্ছে ফ্রি কান্ট্রি, আপনি যে কোনো জায়গায় এমবেসির পাশে আমাদের এটা হচ্ছে প্রায় 22,000 স্কোয়ার ফিটের ফ্লোর এরিয়া, আমাদেরটা হচ্ছে প্রায় অর্ধেক, আর বাকি 4-5টা অফিস আছে, 4-5টার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশি এরকম একটা সার্ভিস সেন্টার আছে, তারা সার্ভিস দিচ্ছেন, আপনি সেবাটা নিচ্ছেন, তাকেই আপনি সম্মানিটা দিচ্ছেন। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আপনার বের হয়ে সামাজিক মাধ্যমে লিখছেন দূতাবাসের সাথে যোগ সাজেশ আছে, আসলে দূরতম সম্পর্কও নেই। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, নিশ্চিত করে বলতে দূরতম সম্পর্ক নেই, থাকার কোনো সুযোগই নেই। আমাদের কারণ হচ্ছে আমরা যে সার্ভিসগুলো দিই আর ওনার সার্ভিসটা সম্পূর্ণ আলাদা। উনি হচ্ছে আপনাকে অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিচ্ছে, যেটা আমরা দিচ্ছি না। আমরা এই কাজটা হচ্ছে যে ব্যক্তি, আবার পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনি লিখে আনছেন, এরপর এটার উপর কাজ করছে, পাওয়ার অফ অ্যাটর্নি আমরা লিখে দিচ্ছি না, আপনাকে ওই কাজগুলো করে দিচ্ছে, আপনি দিচ্ছেন। দূরতম কোনো সম্পর্ক নেই এটার সাথে। বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা লেখালেখি হচ্ছে, আমরাও দেখেছি, আমাদের মন্ত্রণালয় থেকে এটা দৃষ্টিগোচর হয়েছে, আমরা মন্ত্রণালয়কে বলেছি এটা, এবং আমিও আপনাকে আপনার মাধ্যমে প্রবাসী যারা আমেরিকাতে বসবাস করে তাদেরকে বলে, তাদের যদি দূরতম কেউ যদি কোনো একটা লিঙ্ক দেখে যে কনসুলেটের কোনো না কোনো স্টাফ বা কোনো পর্যায়ের কেউ এটা সেদিন, প্লিজ আমাদেরকে বলবেন, আমরা নিশ্চিত করে আমি বলতে পারি, আমি আসার পর থেকে আমরা এসেছি এখানে, কি আগে কি হয়েছে ডেফিনেটলি সবসময় ভালোই ছিল, সবসময় আমরা আসার পর থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, ঘটবে না, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। এবং যদি ঘটে, আমরা যদি জানতে পারি কেউ আমাদের কেউ এটা থেকে কোনো না কোনো উপকৃত হচ্ছে, অবশ্যই তার বিরুদ্ধে আমরা শাস্তির ব্যবস্থা নিব। তবে একটা আপনার মাধ্যমে একটা জিনিস বলে দিতে চাই, আমাদের কনসুলেটের কেউ কোনোভাবে এটার সাথে ইনভলভ না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, কনসাল জেনারেল নিউ ইয়র্কে বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন। এবং একই সাথে দর্শকদেরকে সবশেষ যে তথ্যটি দিয়ে শেষ করছি সেটি হলো, যারা আবেদন করছেন অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করছেন, অনেকেরই সার্ভারে নভেম্বরের পরে কোনো ডেট পাওয়া যাচ্ছিল না। কনসাল জেনারেল বলছিলেন যে শুরুতে, আমাদের প্রোগ্রামের শুরুতে বলছিলেন যে এই তারিখটি পাওয়া যাচ্ছে, সময়ের অভাবে হয়তো বিস্তারিত এটি বলা সম্ভব হয়নি, তবে দর্শকদেরকে নিশ্চিত করছি যে আপনারা এখন নতুন করে এই তারিখটি পাবেন। কনসাল জেনারেলকে আবারও ধন্যবাদ জানিয়ে দর্শক যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।